তো যেমনটা আমি বলেছিলাম লাস্ট ভিডিওতে, আমি তোমাদের বলেছিলাম লাস্ট ভিডিওটা ছিল ম্যাথমেটিক্যাল প্রুফ অফ নিউটন থার্ড ল, অর্থাৎ প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। গাণিতিকভাবে এটা আমরা প্রমাণ করেছিলাম। আজকে আমরা যে জিনিসটা করব সেটা হলো রকেটের গতি। সো রকেটের গতি, রকেটের মোশনকে আমরা এক্সপ্লেইন করব, ইকুয়েশনস ডিরাইভ করব। ঠিক আছে, এই ভিডিওতে তোমরা সেটা দেখবা। চলো, আমার নাম অভিজিৎ রাহা। আমরা আজকে রকেটের গতি ক্যালকুলেশন করার চেষ্টা করছি। বোঝার চেষ্টা করো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। ওকে, লেটস স্টার্ট। তো আমরা দেখতে পাচ্ছি যে রকেট এটা পৃথিবীতে রকেট অ্যাট টাইম টি ইজ ইকাল টু জিরোতে, রকেটের ভর m0 এবং ওটা দাঁড়িয়ে আছে স্থির v0 বেগে। এবার কি হয়, রকেটের নীতি, রকেটের ভিতরে জ্বালানির প্রকোষ্ঠ আছে, সেই জ্বালানির প্রকোষ্ঠ থেকে গ্যাস নির্গত হয়, গ্যাস জ্বলে, সেই জ্বালানি দাহ্য হয়, উৎপন্ন হয় গ্যাস, সেই গ্যাস নির্গত হয়, সেই গ্যাস পিছন দিকে নির্গত হয়, ফলে সামনের দিকে রকেট এগিয়ে যায়। এবং আমরা এটাও জানি যে যত সময় যায় তত বেশি জ্বালানি দাহ্য হয়, ফলে জ্বালানি দাহ্য হওয়ার জন্য রকেটের ভর ক্রমাগত হ্রাস হয়। কিন্তু অ্যাট দি সেম টাইম যেহেতু জ্বালানি পিছন দিয়ে নির্দিষ্ট বেগে নির্গত হয়, তাই সামনের দিকে রকেটের মধ্যে একটি বেগ বা বল সৃষ্টি হয় ঘাতের থেকে। ওকে, সেটাই আমরা বোঝার চেষ্টা করছি। অ্যাট টাইম টি ইজ ইকাল টু জিরোতে রকেটের ভর m0 দিয়ে স্টার্ট করলো, তার প্রাথমিক বেগ v ইজ ইকাল টু 0। কিছু সময় পরে টাইম টি রকেটের ভর m0 থেকে কমে হলো m এবং বেগ বেড়ে হলো v। আরও ক্ষুদ্র সময় পরে ডেল্টা টি সময় পরে, ওকে, টি থেকে টি প্লাস ডেল্টা টি, অর্থাৎ এরপরে আরও ডেল্টা টি সময় অতিবাহিত হলে, অর্থাৎ আরও ডেল্টা টি সময় পরে আমরা কি দেখছি, রকেটের ভর কমে হলো m মাইনাস ডেল্টা m, রকেটের বেগ বেড়ে হলো v প্লাস ডেল্টা v। ওকে, আর আমাদের পিছন দিয়ে যে জ্বালানি গ্যাস আকারে নির্গত হচ্ছে, দাহ্য হয়ে যে গ্যাস আকারে নির্গত হচ্ছে, সেই গ্যাস ডেল্টা m পরিমাণ নির্গত হয়েছে ডেল্টা টি সময়। এই ডেল্টা টি সময় ডেল্টা m পরিমাণ গ্যাস নির্গত হয়েছে। এই ডেল্টা m পরিমাণ গ্যাস নির্গত হয়েছে, অর্থাৎ ডেল্টা m পরিমাণ জ্বালানি দাহ্য হয়েছে, তাই রকেটের ভরটা কমে m মাইনাস ডেল্টা m হয়েছে, তাই নির্গত জ্বালানির ভর ডেল্টা m হয়েছে। এবং সেই নির্গত জ্বালানি যে বেগে নির্গত হচ্ছে সেটা হলো ইউ ধরা হয়েছে। ভালো মতো খেয়াল করতে হবে, এখানে নির্গত জ্বালানির বেগ ইউ, সেটা হচ্ছে রকেটের সাপেক্ষে, এবং এটাকে আমরা এখানে কনস্ট্যান্ট ধরব। ওকে, অর্থাৎ রকেটের সাপেক্ষে নির্গত জ্বালানির বেগ ইউ, সেটা কনস্ট্যান্ট। এই হলো মোটামুটি আমাদের সিনারিও হয়ে আছে টি প্লাস ডেল্টা টি সময়। তো আমরা দুটো ইনস্ট্যান্টকে চিন্তা করছি, একটা টি সময়, একটা টি প্লাস ডেল্টা টি সময়। মেনলি যে জিনিসটা হবে সেটা হলো এই, যে এখানে ভরবেগের সংরক্ষণ সূত্র প্রযোজ্য হবে। টি ইজ ইকাল টু টি সময়টাকে আমরা বলবো প্রাথমিক, আর দিস ইজ কল্ড ইনিশিয়াল অবস্থা। আর টি ইজ ইকাল টু টি প্লাস ডেল্টা টি সময়টাকে আমরা বলবো ফাইনাল অবস্থা। আর ইনিশিয়াল থেকে ফাইনাল অবস্থা চেঞ্জ হয়েছে এই ডেল্টা টি সময়ের মধ্যে। ওকে, তো এটা হলো আমাদের ওভারঅল একটা জিস্ট, ধারণা, কনসেপ্ট। আর এখানে মাথায় রাখতে লাগবে যে যেহেতু আমরা মেনলি রকেটটা যে বেরোচ্ছে, রকেটটা যে উপরে উঠছে, এটা এই কারণে উপরে উঠছে কারণ নির্গত হচ্ছে গ্যাস। যে গ্যাস নির্গত হলে কি হয়, আমরা জানি গ্যাস যখন একটা ভরবেগ নিয়ে নির্গত হয় তখন সেই পরিমাণ গ্যাস নির্গত হওয়ার সময়, সে যখন নির্গত হবে তখন সে রকেটের মধ্যে একটা ধাক্কা বল দিবে উপর দিকে, এবং ফলে রকেটটা উপর দিকে উঠবে, ত্বরান্বিত হবে। বাহ্যিক কোনো বল এখানে কাজ করছে না আমরা ধরে নিচ্ছি, সুতরাং ভরবেগের সংরক্ষণ সূত্র এখানে কিন্তু প্রযোজ্য হবে। তো ভরবেগের সংরক্ষণ সূত্র প্রযোজ্য হয়, অর্থাৎ ইনিশিয়াল ভরবেগ এবং ফাইনাল ভরবেগ কিন্তু মেনটেইন করবে এই অবস্থাতে।
তবে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে ভরবেগের সংরক্ষণ সূত্র যখন আমরা অ্যাপ্লাই করব তখন অবশ্যই নির্দেশতন্ত্রটা কিন্তু আমাদের ইনার্শিয়াল ফ্রেম বা জড়ত্বীয় নির্দেশতন্ত্রকে আমরা ব্যবহার করব। জড়ত্বীয় নির্দেশতন্ত্র মানে তোমরা জানো যে নির্দেশতন্ত্র স্থির অবস্থা আছে সেই নির্দেশতন্ত্রে আমরা জড়ত্বীয় নির্দেশতন্ত্র। সুতরাং এই রকেটের গতিটাকে যদি আমি এই পৃথিবী আর্থের সাপেক্ষে হিসাব করি তাহলে এটা অবশ্যই জড়ত্বীয় নির্দেশতন্ত্র হিসাবে বিহেভ করবে এবং জড়ত্বীয় নির্দেশতন্ত্রের মধ্যেই কিন্তু ভরবেগের সংরক্ষণ সূত্রটা কিন্তু প্রযোজ্য করা যাবে, কারণ আমরা জানি নিউটনের গতিসূত্র এই সমস্ত সূত্রগুলো জড়ত্বীয় নির্দেশতন্ত্রের মধ্যে অ্যাপ্লিকেবল হয়। আর ভরবেগের সংরক্ষণ সূত্র নিউটনের তৃতীয় গতিসূত্রেরই আর একটা রূপ, মানে অ্যাকচুয়ালি নিউটনের তৃতীয় গতিসূত্র থেকেই আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র প্রযোজ্য করতে পারি। তো যেখানে নিউটনের তৃতীয় গতিসূত্র প্রযোজ্য হবে সেখানে ভরবেগের সংরক্ষণ সূত্র প্রযোজ্য হবে। যেহেতু জড়ত্বীয় নির্দেশতন্ত্রের মধ্যেই নিউটনের তৃতীয় গতিসূত্র প্রযোজ্য হয়, তাই ভরবেগের সংরক্ষণ সূত্রকে যদি প্রযোজ্য করতে হয়, অ্যাপ্লাই করতে হয়, তাহলে অবশ্যই জড়ত্বীয় নির্দেশতন্ত্রই তোমাকে চয়েস করতে হবে। ওকে, তার মানে এখানে যে রকেটের বেগ ভি সেটা অবশ্যই পৃথিবীর সাপেক্ষে, এখানে যে রকেটের বেগটা পরিবর্তন হয়ে ভি প্লাস ডেল্টা ভি হলো সেটাও অবশ্যই পৃথিবীর সাপেক্ষেই আছে। কিন্তু একটা জিনিস এখানে গণ্ডগোল আছে, যেখানে যে গ্যাস নির্গত হচ্ছে, জ্বালানি গ্যাস হিসাবে যে নির্গত হচ্ছে সেটা কিন্তু অবশ্যই রকেটের সাপেক্ষে হচ্ছে। এবার যেহেতু রকেট উপর দিকে উঠবে ত্বরান্বিত হয়ে, মানে ত্বরণ আছে, সুতরাং রকেটের সাপেক্ষে যে বেগ ইউ সেটা কিন্তু আমরা বলবো যেটা জড়ত্বীয় নির্দেশতন্ত্রের মধ্যে বেগ নয়, কারণ রকেটটা তো আর সমবেগে চলছে না বা স্থিরও নেই। সুতরাং এই ইউটা কিন্তু ভরবেগের সংরক্ষণ সূত্রের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। তাই জন্য আমাদের জ্বালানির যে বেগ পৃথিবীর সাপেক্ষে কত সেটা আমাদের কিন্তু ক্যালকুলেশন করতে হবে, কারণ জ্বালানির বেগ পৃথিবীর সাপেক্ষে যদি হিসাব করি তাহলেই সেই জ্বালানির বেগটা হবে জড়ত্বের নির্দেশতন্ত্রের সাপেক্ষে বেগ, এবং সেই বেগটাকেই আমরা কিন্তু ভরবেগের সংরক্ষণ সূত্রের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো। আপেক্ষিক বেগ নির্ণয় করার সময় আমাদের এই কনসেপ্টটা একটু মাথায় রাখতে হবে। আপেক্ষিক বেগ নির্ণয় করার সময় আমাদের এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে দুটি বস্তু, একটা বস্তুর বেগ ভি1 আর একটি বস্তুর বেগ ভি2 আছে। সো দ্বিতীয় বস্তুর সাপেক্ষে প্রথম বস্তুর আপেক্ষিক বেগ ভি1 মাইনাস ভি2, কারণ এক্ষেত্রে দুজনেরই বেগ একই দিকে আছে। একই দিকে থাকলে আমাদের কি করতে হয়, আপেক্ষিক বেগ মাইনাস করে বের করতে হয়। এখানে দ্বিতীয় বস্তুর সাপেক্ষে প্রথম বস্তুর আপেক্ষিক বেগ ভি1 মাইনাস ভি2। আর এখানে কি হচ্ছে, দুটি বস্তু একটি বিপরীত দিকে যাচ্ছে, একজন ডান দিকে একজন বাঁ দিকে। সুতরাং এই দ্বিতীয় বস্তুর সাপেক্ষে প্রথম বস্তুর আপেক্ষিক বেগ ভি1 প্লাস ভি2 এক্ষেত্রে কী করতে হবে, আমাদের যোগ করতে হবে। কেন যোগ করলাম, কারণ যদি বিপরীত দিকে যায় তাহলে একটা সাপেক্ষে আর একটা আপেক্ষিক বেগ বের করতে গেলে আমাদের যোগ করতে হয়। এই কনসেপ্টটাই আমরা এই রকেটের সাপেক্ষে আমাদের যে জ্বালানির বেগ দেওয়া আছে ইউ, এটা অবশ্যই অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে। তো আমাদের এটা অবশ্যই অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে, মানে এটা আসলে রকেটের সাপেক্ষে বেগ দেওয়া আছে। আমরা জ্বালানির প্রকৃত বেগ, মানে আসলে পৃথিবীর সাপেক্ষে বেগ কত সেটা আমরা ক্যালকুলেশন করতে যাচ্ছি। এই কনসেপ্টটাকে আমরা কাজে লাগাবো। দেখো কীভাবে করি। আমরা ধরলাম এই জ্বালানির বেগ, এই জ্বালানির প্রকৃত বেগ পৃথিবীর সাপেক্ষে, এই জ্বালানির প্রকৃত বেগ ভিজি নিচের দিকে। সো জ্বালানির প্রকৃত বেগ মানে পৃথিবীর সাপেক্ষে বেগ, মানে জড়ত্বের নির্দেশতন্ত্রের সাপেক্ষে বেগ ভিজি নিচের দিকে। রকেটের বেগ পৃথিবীর সাপেক্ষে ভি প্লাস ডেল্টা ভি উপর দিকে। সুতরাং আমরা এই কনসেপ্ট যেটা এখনই ডিরাইভ করলাম যে আপেক্ষিক বেগ কীভাবে ক্যালকুলেশন করতে হয়, দুটি বস্তুর বেগ যদি একই দিকে হয় তাদের আপেক্ষিক বেগ বিয়োগ করতে হবে, দুটি বস্তুর বেগ যদি বিপরীত দিকে হয় তাদের আপেক্ষিক বেগ যোগ করতে হবে। এক্ষেত্রে তোমরা ভাবো এই জ্বালানির বেগ পৃথিবীর সাপেক্ষে ভিজি কোন দিকে আছে, নিচের দিকে। আর রকেটের বেগ ভি প্লাস ডেল্টা ভি কোন দিকে আছে, উপর দিকে। সুতরাং জ্বালানির বেগ আপেক্ষিক বেগ রকেটের সাপেক্ষে, দ্যাট ইজ কল্ড ইউ, সেটা কী হবে, মাইনাস করতে হবে, প্লাস করতে হবে। ঠিক আছে, যেহেতু জ্বালানির প্রকৃত বেগ পৃথিবীর সাপেক্ষে আমি নিচের দিকে ধরলাম, আর রকেটের বেগ পৃথিবীর সাপেক্ষে ভি প্লাস ডেল্টা ভি উপর দিকে, সুতরাং জ্বালানির আপেক্ষিক বেগ রকেটের সাপেক্ষে
কী করতে হবে, তাদের প্রকৃত বেগের যোগফল। কেন? কারণ তারা বিপরীত দিকে আছে। আর আমি আগেই বললাম যে বিপরীত দিক থেকে যদি আমার দুটো বস্তুর বেগ যদি বিপরীত দিকে থাকে তাহলে তাদের আপেক্ষিক বেগ অবশ্যই যোগ করতে হয়। সো এখানটা আমাদের এই জিনিসটা এবার আমরা সাইনটা মুছে দিই, কারণ অ্যারো মার্কসটা আমাদের জাস্ট এই আন্ডারস্ট্যান্ড করার জন্য, যে বোঝার জন্য যে তাদেরকে আমরা বিপরীত দিকে ধরেছি। ওকে, সেখান থেকে আমি যদি বলি তাহলে জ্বালানির প্রকৃত বেগ কত, মানে ইউ মাইনাস ভি প্লাস ডেল্টা ভি। ওকে, সো অ্যান্ড দ্যাট ইজ ইকাল টু ইউ মাইনাস ভি মাইনাস ডেল্টা ভি। এই হলো আমাদের জ্বালানির প্রকৃত বেগ। এবার আসি আমি ভরবেগের সংরক্ষণ সূত্রের মধ্যে পিআই। ইনিশিয়ালি আমি কি দেখছি, ইনিশিয়ালি আই মানে টি সময়, এই সময় আমাদের আছে হচ্ছে রকেট যার ভর এম, বেগ ভি। তো পিআই হলো আমার এম ভি। ওকে, পিএফে দুটো আছে সিস্টেমের মধ্যে, একটা হচ্ছে রকেট যার ভর হচ্ছে এম মাইনাস ডেল্টা এম, যার ভর হচ্ছে এম মাইনাস ডেল্টা এম, এবং বেগ হচ্ছে ভি প্লাস ডেল্টা ভি, ভি প্লাস ডেল্টা ভি। আর একজন আছে গ্যাস যার ভর হচ্ছে ডেল্টা এম, এবং আছে গ্যাস যার ভরটা মুছে দিই একটু। ওকে, আরেকজন আছে গ্যাস যার ভর হচ্ছে ডেল্টা এম। ওকে, ডেল্টা এম। আর বেগ হচ্ছে, প্রকৃত বেগ হচ্ছে ভিজি, সো ইনটু ভিজি। এই হলো আমার ডেল্টা এম ইন্টু ভিজি। ওকে, আমি একটু কারেকশন করি এই জায়গাটা, ডেল্টা এম ইন্টু ভিজি। সো দিস ইজ, আর একজন হচ্ছে ডেল্টা এম ইন্টু ভিজি, এটা। ওকে, এবার দেখো এই ফাইনালি আমাদের সিস্টেম দুটো জিনিস নিয়ে তৈরি হচ্ছে, একটা হচ্ছে রকেটের ভর, রকেটের বেগ উপর দিকে, এটা হলো গ্যাসের ভর, গ্যাসের বেগ নিচের দিকে। সুতরাং অন্তিম ভরবেগ অবশ্যই মাইনাস, কারণ তারা পরস্পর বিপরীত দিকে যাচ্ছে তাই। সো ঠিক আছে, এটা হলো আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র, যেটা আমরা ডিরাইভ করলাম কি না, প্রাথমিক ইনিশিয়ালি অ্যাট টাইম টি ইজ ইকাল টু টিতে রকেটের ভর এম, রকেটের বেগ ভি, রকেটের ভরবেগ এম ভি, কোন দিকে, উপর দিকে। ওকে, এবার দেখো অন্তিম, অর্থাৎ অ্যাট টাইম টি ইজ ইকাল টু টি প্লাস ডেল্টা টি, অ্যাট টাইম টি ইজ ইকাল টু টি প্লাস ডেল্টা টি। কে আছে, রকেট আছে যার ভর কমে হয়ে গেল এম মাইনাস ডেল্টা এম, বেগ হয়ে গেল ভি প্লাস ডেল্টা ভি। সো রকেটের ভর, রকেটের বেগ, আর জ্বালানির ভর হচ্ছে ডেল্টা এম, আর জ্বালানির প্রকৃত বেগ পৃথিবীর সাপেক্ষে যেটা আমরা এখনই বের করলাম ভিজি, সো ইনটু ভিজি। ওকে, সো এই হলো অন্তিম ভরবেগ। কেন মাইনাস করেছি, এই সিস্টেমের মধ্যে এটা আছে উপর দিকে, এটা আছে নিচের দিকে। সো অন্তিম ভরবেগ কী হবে, যেহেতু বিপরীত দিকে তাই জন্য মাইনাস করে বের করতে হবে। ওকে, সো এবার আমরা আসি এম ভি ইজিক্যাল টু, একটু আমরা এম মাইনাস ডেল্টা এম ইন্টু, এখানে করব হচ্ছে আমরা ভি প্লাস ডেল্টা ভি মাইনাস ডেল্টা এম পরিমাণ গ্যাস বেরোয়েছে ইন্টু ভিজি, গ্যাসের প্রকৃত বেগ পৃথিবীর সাপেক্ষে, অ্যান্ড দ্যাট ভ্যালু আমরা এখানে বসাবো, ইউ মাইনাস ভি মাইনাস ডেল্টা ভি। এবার যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে কি হয়, এম ভি, ওকে ক্যালকুলেশন করো, এম ভি প্লাস এম ডেল্টা ভি মাইনাস ডেল্টা এম ইন্টু ভি মাইনাস ডেল্টা এম ইন্টু ডেল্টা ভি, ডেল্টা ভি মাইনাস ডেল্টা এম ডেল্টা ভি, দেন মাইনাস ইউ, এবার এটা ইউ ইন্টু ডেল্টা এম, ইউ ইন্টু ডেল্টা এম, দেন প্লাস ভি ইন্টু ডেল্টা এম, দেন প্লাস ডেল্টা এম ইন্টু ডেল্টা ভি। ওকে, তো এই হলো আমাদের রেজাল্ট। এখানে আমরা যদি কিছু ক্যালকুলেশন করি, প্রথমে তো এই এম ভি ক্যান্সেল হয়, then m delta v and m into delta v, আচ্ছা delta m into v, delta m into v এটা ক্যান্সেল হয়, দেন এটা ক্যান্সেল হয়, পড়ে আছে কি, পড়ে আছে হলো এদিকে 0, এদিকে m into delta v মাইনাস ইউ ইন্টু ডেল্টা এম। ওকে, সো এখান থেকে যেটা আমাদের আসছে সেটা হলো m into delta v is equal to u into delta m. Okay,
সো এটা আমাদের হচ্ছে আলটিমেটলি একটা এক্সপ্রেশন পেলাম। এবার এটা যদি আমি ডেল্টা টি টাইম দিয়ে ভাগ করি, বিকজ ইন্টারভেলটা ইনিশিয়াল এবং ফাইনালের মধ্যে ইন্টারভেলটা ডেল্টা টি, সো ডেল্টা টি দিয়ে যদি ডিভাইড করি তাহলে হবে ইউ ইন্টু ডেল এম বাই ডেল্টা টি। সো এবার যদি আমি বলি যে টাইম ডেল্টা টি যদি টেন্স টু 0 হয়, তাহলে আমরা জানি যে ডেল ভি বাই ডেল টি দ্যাট ইজ কল্ড ডিভি ডিটি অ্যান্ড দ্যাট ইজ কল্ড এসিলারেশন, অ্যান্ড ডেল এম বাই ডেল টি দ্যাট ইজ কল্ড ডি এম ডিটি। ওকে না? সো যেটা বেরিয়ে গেল সেটা হচ্ছে এরকম যে এম ইন্টু দিস ইজ আওয়ার নাও বিকামস এসিলারেশন ত্বরণ এম এ ইজ ইকাল টু ইউ ইন্টু ডি এম ডিটি। সো এটা হলো আমার এক্সপ্রেশন বেরিয়ে গেল, এটা আমার এক্সপ্রেশনটা বেরিয়ে গেল যে এম এ ইজ ইকাল টু ইউ ইন্টু ডি এম ডিটি। এম এ মানে মাস ইন্টু এসিলারেশন, মানে রকেটের মাস অ্যাট টাইম টি। চিত্র দেখো, এম এ কী জিনিস? এম এ হলো রকেটের মাস অ্যাট টাইম টি। তো এম হচ্ছে রকেটের মাস অ্যাট টাইম টি, এ হলো রকেটের ত্বরণ অ্যাট টাইম টি, তার মানে এটা হলো রকেটের মধ্যে প্রযুক্ত বল অ্যাট টাইম টি। কীভাবে বেরোচ্ছে? ইউ মানে ওই যে গ্যাসের রিলেটিভ ভেলোসিটি, কনস্ট্যান্ট ভেলোসিটি, ইন্টু ডিএম ডিটি। ডিএম ডিটি কী জিনিস? ডিএম ডিটিটা খেয়াল করো যে ডেল্টা টি সময়ে এই ডেল্টা এম পরিমাণের গ্যাস দাহ্য হয়েছে, তার মানে ডেল্টা টি সময়ে ডেল্টা এম পরিমাণের গ্যাস যদি দাহ্য হয়, তো ডেল্টা এম বাই ডেল্টা টি, সেখান থেকেই আসলে পাওয়া গেছে ডিএম ডিটি। আর এটা কি জিনিস? এটা হলো প্রতি 1 সেকেন্ডে কতটা করে জ্বালানি দাহ্য হচ্ছে, কতটা করে জ্বালানি দহন হচ্ছে, অর্থাৎ জ্বালানি দহনের হার। জ্বালানি দহনের হার বলতে পারো, বা এটাকে এরকমও বলতে পারো নির্গত গ্যাসের ভর প্রতি সেকেন্ডে, বা নির্গত গ্যাসের ভর প্রতি সেকেন্ড, ভর পার সেকেন্ড। সো দুটোর মধ্যে যে কোনো একটা বলা যেতে পারে। সো এইটা দিয়ে ডান দিকে তাহলে গ্যাসের নির্গত গ্যাসের বেগ আমাদের রকেটের সাপেক্ষে কত, ইনটু জ্বালানি কি হারে দাহ্য হচ্ছে, দহন হচ্ছে, বা জ্বালানি থেকে নির্গত গ্যাস, রকেট থেকে নির্গত গ্যাস পার সেকেন্ডে কত পরিমাণ গ্যাস নির্গত হচ্ছে, সেই দুটো গুণ করলেই কিন্তু আমাদের রকেটের মধ্যে প্রযুক্ত বল। এই বলটা কোন দিকে? এই বলটা হচ্ছে আপওয়ার্ড ফোর্স। এটাই রকেটের মধ্যে প্রযুক্ত আপওয়ার্ড ফোর্স। বেরিয়ে গেল আমাদের রকেটের মধ্যে প্রযুক্ত আপওয়ার্ড ফোর্স এফ আপওয়ার্ড কত বেরিয়ে গেল? ইউ ইন্টু ডিএম বাই ডিটি। সো দিস ইজ অ্যানাদার মানে ফর্ম অফ এক্সপ্রেশন, তুমি এইভাবে মনে রাখতে পারো। ঠিক আছে? এবার এখানটায় কিন্তু আমাদের ধরা হয়েছে যে গ্র্যাভিটি নেই, বাট যদি গ্র্যাভিটি থাকে, যদি গ্র্যাভিটি থাকে তাহলে গ্র্যাভিটেশনাল পুলও আছে, পৃথিবী আছে, তো পৃথিবীর আকর্ষণ বলও আছে। তাহলে আসলে জ্বালানি থেকে নির্গত মানে জ্বালানি দহনের ফলে নির্গত গ্যাসের বেগ থেকে, গ্যাসের যে ভরবেগ, সেই ভরবেগ থেকে একটা আপওয়ার্ড ফোর্স পাওয়া গেল, কিন্তু পৃথিবী ওকে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য নিচের দিকে টানছে। এর ফলে লব্ধি ফোর্স হচ্ছে দুটোর বিয়োগফল, দ্যাট ইজ আওয়ার লব্ধি ফোর্স, অ্যান্ড দিস ইজ আওয়ার অ্যাকচুয়াল মাস ইনটু এসিলারেশন। এভাবেও তুমি চিন্তা করতে পারো। এটা হলো যদি আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে তুমি না কনসিডার করো, দেন দিস ইজ আওয়ার এক্সপ্রেশন, দিস ইজ আওয়ার ইকুয়েশন। সো এম এ মাস ইন্টু এসিলারেশন, ইউ ইন্টু ডিএম ডিটি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি আমাদের রকেটের মধ্যে ক্রিয়াশীল আপওয়ার্ড ফোর্স। ওকে, এটাই হলো রকেটের মধ্যে ক্রিয়াশীল, রকেটের মধ্যে যে ঊর্ধ্বমুখে যে বলটা প্রযুক্ত হচ্ছে, যেটা আসলে রকেটের থেকে নির্গত গ্যাসের ভরবেগ থেকে পাওয়া যাচ্ছে, ভরবেগের পরিবর্তন থেকে পাওয়া যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি গ্যাসটা কি হারে দাহ্য হয়ে নির্গত হচ্ছে ইন্টু গ্যাসের ভর, সেখান থেকে পাওয়া যাচ্ছে। এটাই হলো আমাদের রকেটের মধ্যে ক্রিয়াশীল আপওয়ার্ড ফোর্স, ঊর্ধ্বমুখী বল। কিন্তু যদি আমাদের পৃথিবী যে আকর্ষণ বল সেটাকে আমরা ধরি, তাহলে আপওয়ার্ড ফোর্স নির্গত গ্যাসের বেগ এবং ভর থেকে পাওয়া যাচ্ছে। এই সমীকরণ অনুযায়ী
এছাড়া এটা হচ্ছে ডাউনওয়ার্ড গ্র্যাভিটেশনাল পুল, পৃথিবীর নিম্নমুখী টান, তবু তো রকেট পড়ে যাচ্ছে, সুতরাং এটা বেশি এটা কম। রেজাল্টেন্ট আপ মাইনাস ডাউনওয়ার্ড পুল গ্র্যাভিটেশনাল পুল, পৃথিবীর টান, দ্যাট ইজ ইকাল টু রেজাল্টেন্ট ফোর্স, দ্যাট ইজ ইকাল টু এখন আমাদের মডিফাইড ইকুয়েশন। সো দিস ইজ হোয়াট, দিস ইজ অ্যাকচুয়ালি ইউ ইন্টু ডিএম ডিটি, এটা আমরা জানি। আর গ্র্যাভিটেশনাল ফোর্স তুমি জানো এটা টি সময়ের জন্য করা হয়েছে, তাহলে অ্যাট টাইম টিতে মাস হচ্ছে এম আর গ্র্যাভিটেশনাল ফোর্স বা পৃথিবীর টান এম জি। ওকে, সেই জায়গাটা যদি পৃথিবীর অভিকর্ষ স্তরণ জি হয় তাহলে এম জি দ্যাট ইজ ইকাল টু এম ইন্টু এ। সো দিস ইজ অ্যাকচুয়াল ইকুয়েশন অফ মোশন অফ রকেট। ওকে, দিস ইজ ইফ তুমি পৃথিবীর আকর্ষণ বলটাকে ধরো, অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্সটা আছে, অর্থাৎ ইন প্রেজেন্স অফ গ্র্যাভিটেশনাল ফোর্স সেটা যে ধরো, আর এটা হচ্ছে তুমি ইকুয়েশন বানাচ্ছ যখন ইন অ্যাবসেন্স অফ গ্র্যাভিটেশনাল ফোর্স, যখন তুমি গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে তুমি ধরছো না সেই অবস্থায় এটা ইকুয়েশন। সো ইকুয়েশন 1 ফর ইন অ্যাবসেন্স, আর তুমি যখন নেগলেক্ট করছো জিনিসটাকে তখন তুমি ইকুয়েশন 1, আর তুমি যদি নেগলেক্ট না করো তাহলে ইকুয়েশন 2। বিষয়টাকে আরও ক্লিয়ার করার জন্য কি করছি, আমরা একটা প্রবলেম করব এই টপিকের উপরে। সেই প্রবলেমটা আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বিভিন্ন সময় আসতে পারে। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার কম্পিটিটিভ এক্সামস, মেনলি নিট অ্যান্ড আদার জেই মেন্স, এই ধরনের যে এক্সাম, সেই ধরনের এক্সামের জন্য আমাদের এই যে প্রবলেমটা করব সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো প্রবলেমটা আমি লিখছি, প্রথমে আমি প্রবলেমটা লিখছি, তোমরা নোট ডাউন করবা, তারপরে প্রবলেমটা বোঝার চেষ্টা করবা। তো এই যে কোশ্চেনটা দিলাম, রকেট অফ মাস 5700 কেজি ইজেক্টস গ্যাস অ্যাট এ কনস্ট্যান্ট রেট অফ 15 কেজি পার সেকেন্ড উইথ এ কনস্ট্যান্ট স্পিড অফ 12 কিলোমিটার পার সেকেন্ড। ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য রকেট 1 মিনিট আফটার দ্য ব্লাস্ট। 1 মিনিট আফটার দ্য ব্লাস্ট মানে ব্লাস্টটা টি ইজ ইকাল টু 0 সময় হবে, তার মানে ও ফুয়েল ইজেক্ট করা শুরু করবে, এবং তার থেকে আমাদের 1 মিনিট পরে মানে 60 সেকেন্ড পরে। সো আমরা প্রথমে ডেটাগুলোকে অ্যানালাইসিস করি যে কি দেওয়া আছে, দেখা যাক কি দেওয়া আছে আমাদের ডেটা। যেটা দেওয়া আছে সেটা হলো দেওয়া আছে স্টার্টিং মাস M0 5700 কেজি, দেওয়া আছে ইজেট গ্যাস একটা কনস্ট্যান্ট রেট 15 কেজি পার সেকেন্ড, তার মানে ওই আমাদের ডিএম ডিটি দেওয়া আছে, মানে কি হারে গ্যাস নির্গত হচ্ছে। ওকে, 15 কেজি পার সেকেন্ড, এটা হলো ডিএমডিটি। তোমাকে ইউও দেওয়া আছে, ইউ কি হারে গ্যাসটা কি স্পিডে বেরোচ্ছে উইথ রেসপেক্ট টু রকেট, 12 কিলোমিটার পার সেকেন্ড, 12 কিলোমিটার পার সেকেন্ড। তুমি বের করবা যে অ্যাক্সিলারেশন অ্যাট টাইম টি, এবং টিটা কত, টিটা হচ্ছে 1 মিনিট মানে 60 সেকেন্ড। ওকে, তো আমাদের হাতে ইকুয়েশন হচ্ছে এটা, কারণ জি দেওয়া আছে, জিটাকে নেগলেক্ট করা যায় না। আমাদের এতে ইকুয়েশন এটা, আমি ইকুয়েশনটা লিখি একবার, বোঝার চেষ্টা করে। ইকুয়েশন লিখছি আমি, ইকুয়েশনটার দিকে তাকায় দেখো, এটা হলো ইকুয়েশনটা যেটা আমাদের রকেটের গতির ক্ষেত্রে প্রযোজ্য। এই ইকুয়েশনের ক্ষেত্রে দেখো তুমি এম দেওয়া নেই, অর্থাৎ টাইম টি ইজ ইকাল টু 0-তে কত মাস সেটা দেওয়া আছে, বাট টাইম টি ইজ ইকাল টু টিতে ইজ ইকাল টু 60 সেকেন্ডে, টাইম টি ইজ ইকাল টু 60 সেকেন্ডে এমটা কত সেটা কিন্তু দেওয়া নেই, বাট আমাদের ইকুয়েশনের মধ্যে এই এমগুলো হচ্ছে সেই এমটা, তো আমাকে জানতে হবে সেই জিনিসটা। সো আমরা বুঝতে পারছি, আমরা যদি আগের এক্সপ্রেশনের দিকে তাকাই, যেটা জিনিস করেছিলাম নিউটনের ক্ষেত্রে সেটার দিকে একবার যদি তাকাই, এটা হলো M0 এবং এটা হলো M0 থেকে কমে গেছে M, কারণ কি, কারণ গ্যাস বেরিয়েছে তাই, ঠিক আছে। M0 বেশি, M কম, এমটা কমে গেছে M0 থেকে, কারণ গ্যাস নির্গত হয়েছে। সো আমরা একটা ইকুয়েশন বানাই কিভাবে M0 থেকে M বানানো যায়। সো M ইজ ইকাল টু আসলে M0 থেকে কমছে, কেন, কারণ ডিএম বাই ডিটি হারে গ্যাস নির্গত হচ্ছে, সুতরাং টোটাল ডেল্টা টি সময়ে কতটা গ্যাস নির্গত হয়েছে সেই পরিমাণটা যদি মাইনাস করে দিই M0 থেকে,
তাহলে আমি এমটা পেয়ে যাব। বোঝা গেল কি বললাম? m0 হচ্ছে টাইম t ইজিক্যাল টু 0, টাইম t ইজিক্যাল টু 0, সময়ে আমাদের হচ্ছে মাস। এবার আমি বললাম এটার থেকে 1 সেকেন্ড 1 মিনিট পরে মাসটা অবশ্যই কম হবে। কেন? গ্যাস নির্গত হচ্ছে। সো ইকুয়েশন কি হবে? যেটা প্রাথমিক মাস মাইনাস কী হারে গ্যাস নির্গত হচ্ছে, মানে 1 সেকেন্ডে কতটা করে জ্বালানি বেরিয়ে যাচ্ছে, ইনটু কত সেকেন্ড তুমি পরে দেখছো, হিসাবটা করছো, গুণ করলে কতটা গ্যাস বেরিয়ে গেল, মানে কতটা ভর কমে গেল প্রাথমিক থেকে, সেটা মাইনাস করলে বর্তমান ভরটা পেরিয়ে গেল। ঠিক আছে? সো m0 আমি জানি 5700 কেজি, মাইনাস ডিএমডিটি আমি জানি 15 কেজি পার সেকেন্ড, টাইম হচ্ছে 60। সো আমাদের রেজাল্ট হয়ে গেল আমাদের কত? 5700 মাইনাস 900, দ্যাট ইজ ইকাল টু 4800 কেজি। ওকে, সো এবার আমরা এই ডেটাগুলো এখানে বসিয়ে দিই। ওকে, ইউ কত? ইউ আমরা জানি, ইউ হচ্ছে 12 কিলোমিটার পার সেকেন্ড। 12 কিলোমিটার পার সেকেন্ড, 12 কিলোমিটার মানে 12 ইন্টু 10 টু দি পাওয়ার, তাই না? 12 কিলোমিটার মানে 12 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মিটার পার সেকেন্ড। ওকে, ডিএমডিটি কত? ডিএমডিটি দেওয়া আছে 15 কেজি পার সেকেন্ড। সো 15 কেজি পার সেকেন্ড মাইনাস এম হচ্ছে 4800 কেজি ইন্টু জি কত? 10। ওকে, আমরা মাসটাকে কেজিতেই রেখেছি, মাসটাকে আমরা ডান দিক বাদ দিক দুদিকে কেজিতে রেখেছি, অসুবিধার কিছু নেই। এম কত? এম 4800। এটা কত? এটা আমি জানি না, এটাই বের করতে হবে। সো দেখা যাক এইটা কত হয়। এটা 15 ইন্টু 12 গুণ করলে হয় 180 ইন্টু 10 টু দি পাওয়ার 3, মাইনাস এটা করলে হয় 48 ইন্টু 10 টু দি পাওয়ার 3, দ্যাট ইজ ইকাল টু 4800 ইন্টু এ। এবার যদি আমি এটা হিসাব করি তাহলে হয় মেবি ক্যালকুলেশনটা হবে 132 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইজ ইকাল টু 4800 ইন্টু 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার না, ইন্টু এ। দেয়ারফোর রকেটের ত্বরণ কত? 132 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 4800। এটা ক্যালকুলেশন করলে হয় 1320 বাই 48। তোমরা যদি ক্যালকুলেটরটা ইউজ করো তাহলে দেখবে এই রেজাল্ট হবে 27.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই তোমাদের অ্যান্সার। ওকে, ভিডিওটাকে বারবার পজ করবে, আগাবে, এগিয়ে দেখবে, না বুঝতে পারলে রিপিট করবে, তাহলে তোমাদের এই কনসেপ্টটা টোটালটাই ক্লিয়ার হয়ে যাবে। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা দেখো, আমি তোমাদের 11-এর ফিজিক্সের বেসিক যে কনসেপ্টগুলো ডেভেলপ করতে হয় সেগুলো অবশ্যই আমি তোমাদের ভিডিওর মাধ্যমে বুঝে দেওয়ার চেষ্টা করব। নেক্সট যে ভিডিওটা আমি বানাবো সেটা হচ্ছে একটা স্ট্রিং থেকে যখন আমরা বস্তু ঝুলিয়ে দিই কপি কলের মাধ্যমে, একটা স্ট্রিংয়ের মধ্যে দুটো বস্তু ঝুলাতে পারি, আমরা একাধিক কপি কলের মাধ্যমে স্ট্রিংকে কানেক্টেড করে বস্তু ঝুলাতে পারি, সেক্ষেত্রে তাদের ত্বরণ কী হবে সেই ক্যালকুলেশনগুলো করতে হয়, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে জেইই মেন্স এবং নিটের জন্য। সেগুলো আমরা করব নেক্সট ভিডিওতে। আপাতত এই ভিডিওটা দেখো, রিপিট করো ভিডিওগুলো। আমার চ্যানেলটা পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে। যদি তোমাদের কোনো প্রয়োজন হয় কমেন্টে লিখবে, আমি অবশ্যই তোমাদের মতো করে ভিডিও বানানোর চেষ্টা করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।